I don't hold up the signature page, yeah. শান্তি চুক্তি 2025 সালের 10 অক্টোবর গাজায় যখন এ শব্দটি উচ্চারিত হলো তখন সারা বিশ্ব ভেবেছিল অবশেষে রক্তপাত থামল। কিন্তু পর্দার আড়ালেই যে আরও ভয়ঙ্কর এক ছায়াযুদ্ধ শুরু হতে চলেছে তার আঁচ পায়নি কেউই। মাত্র 7 দিন, এই 7 দিনে গাজার অলিতে গলিতে এমন কিছু ঘটেছে যা বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা মোসাদের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আজকের প্রতিবেদনে আমরা সেই রক্তহিম করা 7 দিনের ঘটনা প্রবাহ এবং তার পেছনের জটিল ভূরাজনৈতিক খেলার গভীরে প্রবেশ করব, যাকে হামাসের সমর্থকেরা অবিশ্বাস্য এক বিজয়ের গল্প বলে আখ্যা দিচ্ছে। তবে প্রশ্ন হল, যুদ্ধবিধ্বস্ত একটি সংগঠন কিভাবে একা বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থাকে এভাবে ধুলোয় মিশিয়ে দিল? কারা রয়েছে এ শ্বাসরুদ্ধকর ঘটনা প্রবাহের নেপথ্যে? আর কেনই বা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে এই অভিযান থামানোর জন্য হুঁশিয়ারি পাঠাচ্ছেন? কোন সেই পশ্চিমা শক্তি যারা হামাসের সাথে হাত মিলিয়ে গাজায় মোসাদ নিধন করছে? এইসব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও ভিডিওটিতে একটি লাইক দিন। চলুন এবার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। ঘটনা শুরু হয়েছিল যুদ্ধবিরতির ঠিক পরদিনই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যখন জিম্মি ও বন্দি বিনিময়ের খবরে ব্যস্ত, ঠিক তখনই 12 অক্টোবর ভোরের আগে গাজা সিটির সাবরা এবং তেল আল হাওয়া এলাকায় ঘুমন্ত রাস্তাগুলো ভারী বুলেটের শব্দে কেঁপে ওঠে। গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার সবচেয়ে বিশেষায়িত ইউনিট আল মাজুদের মুখ ঢাকা শত শত সদস্য নিঃশব্দে এলাকাটিকে ঘিরে ফেলে। তাদের লক্ষ্য ছিল এক ডগমুস ক্ল্যান। প্রাথমিকভাবে এটিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতার দখল নিয়ে সংঘাত বলে মনে করা হচ্ছিল। ডগমুস ক্ল্যান কেবল একটি অপরাধী গোষ্ঠী ছিল না, তারা ছিল গাজার বুকে এক সমান্তরাল শক্তি। বছরের পর বছর ধরে তারা মিশর সীমান্তে চোরাচালান, সুড়ঙ্গপথ নিয়ন্ত্রণ, অস্ত্রের কালোবাজারি করে নিজেদের এক অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে নিয়ে গিয়েছিল। যুদ্ধের সময় যখন ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত, তখন এই গোষ্ঠীটি তাদের প্রভাব আরও বাড়িয়ে তোলে। তাদের এতটাই দাপট ছিল যে সাধারণ মানুষ তো বটেই, গাজার পুলিশের অনেক সদস্য তাদের ঘাঁটিতে প্রবেশ করতে ভয় পেত। কিন্তু সেই রাতে পরিস্থিতি ছিল ভিন্ন। ফিলিস্তিনি যোদ্ধারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাড়ি বাড়ি অভিযান শুরু করে। প্রত্যক্ষদর্শীরা সে রাতের ঘটনাকে এক নির্মম নগর যুদ্ধ বলেও বর্ণনা করেছেন। ভোরের আলো ফোটার আগেই এলাকাটি বিস্ফোরণ আর গুলির শব্দে প্রকম্পিত হতে থাকে। গাজার নিরাপত্তা বাহিনীর সদস্যদের পরিকল্পিত আক্রমণের মুখে ডগমুস ক্ল্যানের প্রতিরোধ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কয়েক ঘণ্টার তীব্র লড়াই শেষে ক্ল্যানের মূল আস্তানাগুলোর পতন ঘটে। ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে পরবর্তীতে দাবি করা হয় এটি কোনো সাধারণ গোষ্ঠীগত সংঘাত ছিল না। তাদের অভিযোগ, ডগমুস ক্ল্যান যুদ্ধের সময় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস মানে আইডিএফ এবং মোসাদের সাথে গোপনে যোগাযোগ রক্ষা করত। তাদের ভাষ্যমতে এটি ছিল তাদের ভাষায় বিশ্বাসঘাতকদের খুঁজে বের করার অভিযান। অভিযানের তৃতীয় দিন 13 অক্টোবর। এদিন যা ঘটল তা পুরো পরিস্থিতি সম্পর্কে বিশ্বের ধারণাকে নড়িয়ে দেয়। গাজা সিটির প্রধান চত্বরে 8 জন ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটি খোলা ট্রাকে করে তাদের আনা হয়। তাদের বিরুদ্ধে দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ পাঠ করে শোনান। এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই দৃশ্য শত শত স্থানীয় মানুষের সামনে ঘটানো হয়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন এই প্রকাশ্য মৃত্যুদণ্ড ছিল একটি সুচিন্তিত মনস্তাত্ত্বিক চাল, যার মাধ্যমে হামাস তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা সবাইকে একটি কঠোর বার্তা দিতে চেয়েছিল। এই ঘটনার পর গাজার বাতাসে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। যারা যুদ্ধের সময় সামান্যতম কারণেও ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বাধ্য হয়েছিল, তারাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে এর দায় স্বীকার করে জানায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইসরায়েলের গুপ্তচর হিসেবে কাজ করছিল। পরবর্তী 4 দিন ধরে এই অভিযান দাবা নলের মতো ছড়িয়ে পড়ে। ডগমুস ক্ল্যানের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্য ও জব্দ করা নথিপত্রের ভিত্তিতে এক এক করে মোসাদের সম্পূর্ণ গোয়েন্দা জাল উন্মোচিত হতে থাকে। সদ্য সমাপ্ত এই অভিযান শেষে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে সর্বমোট 81 জনেরও বেশি ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছে, যাদের সবাইকে তারা মোসাদের এজেন্ট বা সহযোগী হিসেবে অভিযুক্ত করেছে। এই বিপুল সংখ্যক মৃত্যু এবং একটি প্রতিষ্ঠিত নেটওয়ার্কের পতনকে কেন্দ্র করে বিশ্লেষকরা বলছেন এর ফলে গাজায় ইসরায়েলের 2 বছর ধরে গড়ে তোলা গোয়েন্দা নেটওয়ার্কটি কার্যত অচল হয়ে পড়েছে। সমর বিশ্লেষকদের ধারণা এই কাজ হামাসের মতো যুদ্ধ বিধ্বস্ত কোনো সংগঠন বা গোষ্ঠীর পক্ষে একা করা সম্ভব না। তাহলে মূল প্রশ্নের উত্তরে আসা যাক, হামাসকে এই অসম্ভব অভিযানে কে সাহায্য করেছে? বিশ্লেষকদের সন্দেহের তীর এখন একটি দিকেই। তারা বলছেন মোসাদের বিরুদ্ধে হামাসের এই অভিযানের নেপথ্যে রয়েছে ন্যাটোরই এক শক্তিশালী খেলোয়াড়, আর সেই খেলোয়াড়টি হল তুরস্ক। পর্দার আড়ালে মোসাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে পরিচিত তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা, যা MIT নামে পরিচিত। MIT এবং মোসাদের এই প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়।
বছরের পর বছর ধরে ইস্তাম্বুল, আঙ্কারা এমনকি ইউরোপের বিভিন্ন শহরে এই দুই সংস্থা এক নীরব গোয়েন্দা যুদ্ধে লিপ্ত। MIT এর সবচেয়ে বড় শক্তি হল তাদের হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব সোর্স, যা দিয়ে তারা বহুবার মোসাদের অভিযান ব্যর্থ করে দিয়েছে। একাধিকবার তারা মোসাদের এজেন্টদের পরিচয় ফাঁস করে দিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে আন্তর্জাতিকভাবে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছে। মোসাদের কাজের ধরন, তাদের কোডবুক এবং যোগাযোগের পদ্ধতি সবই যেন তুর্কি গোয়েন্দাদের নখদর্পণে। বিশ্লেষকরা ধারণা করছেন প্রেসিডেন্ট এরদোগানের তথাকথিত নব্য অটোমান নীতি এবং মধ্যপ্রাচ্যে একচ্ছত্র প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তুরস্কের মতো একটি ন্যাটো সদস্য দেশের বিরুদ্ধে এমন অভিযোগ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জন্য শুধু একটি গোয়েন্দা ব্যর্থতা নয়, এটি একটি ভূরাজনৈতিক দুঃস্বপ্ন। বিশ্লেষকরা বলছেন এই সম্ভাব্য জোটই ব্যাখ্যা করে কেন নেতানিয়াহু এতটা হতাশ এবং কেন ট্রাম্প প্রশাসন এই বিষয়টিকে তাদের ব্যক্তিগত শান্তি চুক্তির উপর সরাসরি আঘাত হিসেবে দেখছে। এবার আসা যাক তৃতীয় প্রশ্নের উত্তরে, কেন ট্রাম্প এবং নেতানিয়াহু এতটা ক্রুদ্ধ? গাজায় নিজেদের গোয়েন্দা নেটওয়ার্কের এই আকস্মিক পতন নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা। তাই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হামাসকে হুঁশিয়ারি দিচ্ছেন। তবে সবচেয়ে নাটকীয় বিষয়টি হল প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের অবস্থানের পরিবর্তন। এই অভিযানের শুরুতে 13 অক্টোবর ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন হামাস সমস্যা ঠেকাতে চায় এবং আমরা তাদেরকে একটি সময়ের জন্য অনুমতি দিয়েছি। কিন্তু গাজায় প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় এবং নিহতের সংখ্যা বাড়তে থাকায় সেই সুর দ্রুতই বদলে যায় চূড়ান্ত হুমকিতে। 16 অক্টোবর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, হামাস যদি গাজায় লোক মারতে থাকে যা চুক্তির অংশ নয়, তাহলে আমাদের গিয়ে তাদের মারতে হবে ছাড়া উপায় নেই। পরে সাংবাদিকদের সাথে তিনি বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, এটি আমরা নই, কাছাকাছি লোকেরা করবে আমাদের নির্দেশে, যা সরাসরি ইসরায়েলের দিকে ইঙ্গিত করে। ট্রাম্প আরও অভিযোগ করেন, হামাস যদি নিরস্ত্র না হয় তাহলে আমরা তাদেরকে দ্রুত এবং হয়তো হিংসাত্মকভাবে নিরস্ত্র করব। ট্রাম্পের এই হুমকির পরই তেল আবিব থেকে একের পর এক কঠোর পদক্ষেপের ঘোষণা আসতে থাকে। নেতানিয়াহুর অফিস জানায় হামাস চুক্তি লঙ্ঘন করায় সাহায্য ট্রাকের সংখ্যা অর্ধেক করে দেওয়া হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটজ IDFকে যুদ্ধের জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরির নির্দেশ দেন। ইসরায়েলের জন্য এটি ছিল দ্বিমুখী লাভ। একদিকে তাদের প্রধান শত্রু হামাস নিজেরাই গাজায় তাদের বিরোধী শক্তিদের নির্মূল করে দিচ্ছে, অন্যদিকে এই সহিংসতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভবিষ্যতে পুনরায় গাজায় প্রবেশের কারণ তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ্যেই এই অভ্যন্তরীণ সংঘাতকে হামাসের দুর্বলতার লক্ষণ বলে অভিহিত করলেও নেপথ্যের বাস্তবতা ছিল ভিন্ন। ইসরায়েলি বেসামরিক মিডিয়া সংস্থাগুলি স্বীকার করেছে যে গাজায় তাদের পুরো মানব গোয়েন্দা জাল রাতারাতি ধসে পড়েছে। এই নজিরবিহীন গোয়েন্দা বিপর্যয় তেল আবিবের সামরিক পরিকল্পনায় এক বিরাট শূন্যতা তৈরি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এই অভিযানগুলো শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার সৃষ্টি করছে। চুক্তির গ্যারান্টর দেশ কাতার ও মিশর বারবার হামাসকে সংযত থাকার আহ্বান জানালেও তাদের সেই আহ্বানে কোনো কর্ণপাত করা হয়নি। বরং এই ঘটনা তুরস্ককে আরও একবার ফিলিস্তিনিদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে, যা সৌদি আরব এবং জর্ডানের মতো আরব দেশগুলোর উপর নতুন কূটনৈতিক চাপ তৈরি করেছে। মোসাদের গোয়েন্দা বলয় ভেঙে পড়লেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই বিশৃঙ্খলা ইসরায়েলের জন্য একটি কৌশলগত সুযোগ তৈরি করে দিয়েছে। তাদের ভাষ্যমতে গাজায় চলমান এই রক্তপাত ইসরায়েলকে সমস্ত বন্দী হস্তান্তরের পর চুক্তিভঙ্গের কারণ দেখিয়ে পুনরায় সামরিক অভিযান শুরু করার সুযোগ তৈরি করে দেবে। চুক্তি অনুযায়ী হামাস অস্ত্র ছেড়ে না দিলে বা অভ্যন্তরীণ সহিংসতা অব্যাহত রাখলে তা ইসরায়েলকে ফের সামরিক হামলা চালানোর সুস্পষ্ট অজুহাত দেবে বলে ধারণা করা হচ্ছে। হামাস তার বিবৃতিতে এটিকে শুধু নিজেদের নয় বরং পুরো ফিলিস্তিনি প্রতিরোধের বিজয় বলে উল্লেখ করেছে। গাজার একজন বাসিন্দা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজার মাটি এখন মোসাদের কবরস্থানে পরিণত হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা মনে করছেন পর্দার আড়ালের এই খেলায় ক্ষমতার ভারসাম্য বদলে গেছে। তাদের মতে এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে।